This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল নেতারা সুযোগ পেলেই বাম আমলকে টেনে এনে তোপ দাগেন, তাই না? গত 14 বছর ধরে এটা নিত্যদিনের বিষয়। আজ আর বাম আমল নয়, সোজা ব্রিটিশ আমলে চলে গেলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। কি বললেন? বললেন কংগ্রেস ত্যাগ করে নতুন দল গড়ে নেতাজি সুভাষও ব্যর্থ হয়েছিলেন। সফল একজনই মমতা বন্দ্যোপাধ্যায়। কুণালের কথা তীব্র কটাক্ষ করছেন বিরোধীরা। কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়ানো ঠিক হয়নি বলে আক্ষেপ কংগ্রেসের বর্ষীয়ান নেতা প্রদীপ ভট্টাচার্যর। যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে এক্সপেল করা হয়, সোমেন মিত্রের ফোন এলো, সীতারাম কেশরী বলেছেন টেলিফোন করে যে ইউ হ্যাভ টু ডু ইট, ওকে তোমায় এক্সপেল করতে হবে কারণ আমরা করেছি। সোমেনের উপরে এমন চাপ তৈরি হয়েছিল যে তাকে করতে বাধ্য হতো। আর প্রায়শ্চিত্তটা সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। আর সেই আক্ষেপের প্রতিক্রিয়া দিতে গিয়ে বিতর্কের ছক্কা হাঁকালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। দলীয় নেত্রীর সাফল্যের জয়গান গাইতে গিয়ে টেনে আনলেন নেতাজি সুভাষচন্দ্র বসুকেও। যদি কংগ্রেস রাজনীতিতেও দেখেন, খুব সত্যি কথা বলতে কি, খুব অপ্রিয় সত্যি, নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু আলাদা দল নিয়ে তিনি দলীয় রাজনীতিতে সফল হতে পারেননি। তিনি একটা ঐতিহাসিক বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী, তিনি নেতাজি, কিন্তু সংসদীয় রাজনীতিতে দল করে ব্যর্থ হয়েছে। কংগ্রেস ছেড়ে 1939 সালের 3রা মে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু। 1998 সালে 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেস তৈরি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কুণালের দাবি, কংগ্রেস ছেড়ে বেরিয়ে দল তৈরি করে সফল একমাত্র একজনই, মমতা বন্দ্যোপাধ্যায়। টেনে এনেছেন প্রয়াত প্রণব মুখোপাধ্যায়কেও। প্রণব মুখোপাধ্যায় দল গড়ে ব্যর্থ হয়েছেন। ফলে বাংলার মাটিতে যদি আলাদা দল করে কেউ কোনো নেতা বা নেত্রী সফল হয়ে থাকেন, তো তাহলে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। কুণালের মন্তব্য শুনে পাল্টা আক্রমণে বিরোধীরা। বাংলার তারা কথাই আছে, অতিভক্তি চোরের লক্ষণ। আর কুণাল ঘোষ চোর, সুতরাং তার তো ভক্তিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অতিভক্তির পর্যায়ে চলে যাবে, এটাই তো স্বাভাবিক। তবেই না অতিভক্তি চোরের লক্ষণ। পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়, এটুকু মন্তব্য করতে পারি। সুভাষচন্দ্র বলেছিলেন, তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তোমরা আমাকে তোলা দাও, কাটমানি দাও, আমি তোমাদের লুটের অবাধ স্বাধীনতা দেব। কংগ্রেসের যখন প্রচন্ড গর্ভ যন্ত্রণা, তখন লেবার রুমে যদি অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আদবানি না থাকতেন, তাহলে এই দলটার জন্ম হতো। এরা আমাদের বিরুদ্ধে অভিযোগ করে যে কমিউনিস্টরা নাকি নেতাজিকে একটা সময় গালাগাল দিয়েছিল। এখন আমরা দেখতে পাচ্ছি কুণাল ঘোষ নেতাজিকে গালাগাল দিচ্ছে। কি গালাগাল দিচ্ছে? কুণাল ঘোষ নেতাজিকে মমতা ব্যানার্জি বলে গালাগাল দিচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বোস চেয়েছিলেন উন্নত ভারতের গৌরব গাথা তৈরি করতে, দেশকে সমৃদ্ধশালী করতে। মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধিজীবী বাঙালিকে কিভাবে ভাতাজীবী বাঙালিতে পরিণত করেছে আপনারা দেখেছেন। উনি তো নেতাজির থেকে বড় নেত্রী হবেন। এটা সবাই প্রচারের আলো ভেসে থাকতে চাইছেন। কংগ্রেস এই মুহূর্তে একটা প্যারাসাইট। আঞ্চলিক দলের দয়া দাক্ষিণ্যে কংগ্রেস বেঁচে আছে। কুণাল ঘোষ মুখ খুললেই বিতর্ক। রবিবাসরীয় ছুটির দিন তেমনই একটি বিতর্কের সাক্ষী থাকল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, এটা অস্বীকার করার উপায় নেই। অনেকেই বলেন যে কুণাল ঘোষ মুখ খুললেই নাকি বিতর্ক, কিন্তু বিরোধীরা বলছেন একেবারে অঙ্ক কষেই মুখ খোলেন কুণাল ঘোষ। বিরোধীরা অভিযোগ করছেন যখনই তৃণমূল দল বা তৃণমূল সরকার বিপাকে পড়ে, তখনই জল্পনার জল অন্য খাতে গড়িয়ে দেওয়ার চেষ্টা করেন কুণাল ঘোষ। আর এবারও কি তাই? বিশেষ করে যখন জঙ্গি ধরপাকড়, প্রকাশ্য দিবালোকে তৃণমূল নেতা খুনের মতন ঘটনায় বিড়ম্বনা বেড়েছে সরকারের, তখনই এই মন্তব্য। দল চলে এক রাস্তায়, কুণাল চলেন আরেক রাস্তায়। বিতর্কের মহাসড়কে। ইচ্ছাকৃত বিতর্কে কুণাল। সুব্রত বক্সী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম আস্থাভাজন। তাঁরও বাক্য গঠনে ভুল ধরেছেন কুণাল। অভিষেক পিছিয়ে যাবেন না, পিছনো শব্দটা প্রয়োগ অভিষেকের ক্ষেত্রে হতে পারে না। বাক্য গঠনটা, আমি শ্রদ্ধা করি সুব্রত বক্সীকে, কিন্তু এই বাক্য গঠন
বাক্য গঠনটার পুনর্বিবেচনা প্রয়োজন। সুদীপ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেক আস্থাভাজন। লোকসভা ভোটের মুখে সেই সুদীপকে বেলাগাম আক্রমণ করেছিলেন কুণাল। সুদীপদাকে দেখতে সুন্দর, শাহজাহান টাইপ চেহারা, বড়সড় শাহজাহান, দাড়িওয়ালা শাহজাহান। উল্টে সুদীপের প্রতিপক্ষ বিজেপিতে যাওয়া তাপস রায়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। তাপসদার দরজা সারা দিন সারা রাত মানুষের জন্য, কর্মীদের জন্য খোলা থাকে। প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে তাপসদাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে 1 ইঞ্চি পেছনে রাখতে পারবো না। বিতর্কের এই পর্বেই মুখপাত্রের পদ যায় কুণালের, পরে আবার ফিরেও আসে। বিরোধীরা এক বাক্যে বলেছেন সবই নাটক। বিরোধীদের অভিযোগ জল ঘোলা করতে ওস্তাদ কুণাল ঘোষ। এবারও কি তাই? তাহলে মমতার স্তুতি করতে গিয়ে হঠাৎ নেতাজি নেত্রী তুলনা টানবেন কেন? কুণালের বিতর্কের ছক্কা, মমতা নেতাজি তুলনা। নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু আলাদা দল নিয়ে তিনি দলীয় রাজনীতিতে সফল হতে পারেননি। তিনি একটা ঐতিহাসিক বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী, তিনি নেতাজি, কিন্তু সংসদীয় রাজনীতিতে দল করে ব্যর্থ হয়েছে। বাংলার মাটিতে যদি আলাদা দল করে কেউ কোনো নেতা বা নেত্রী সফল হয়ে থাকেন, তো তাহলে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। জনতার আলোচনার সুর ঘোরাতেই কুণালের এমন মন্তব্য বলছেন বিরোধীরা। কুণাল ঘোষের মতো নিকৃষ্ট প্রাণীদের খবরে থাকার জন্য তো কোনো পজিটিভ কারণ থাকতে পারে না। এরা সবসময় এরকমভাবে নেগেটিভ পাবলিসিটির মাধ্যমে একটা নিউসেন্স ভ্যালু তৈরি করেই খবরে থাকার চেষ্টা করবেন। দিদির নির্দেশাই করছে। এরা তো সব জানেন তো এদের প্রতি। কখনো তৃণমূল থেকে তাড়িয়ে দেওয়া, জেল খাটা, দিদির বিরুদ্ধে কথা বলা, লম্বা লম্বা চিঠি লেখা, আবার দিদির দালালি করা, কখনো খোকাবাবু দালালি করা, খোকাবাবু দালালি না পোষালে দিদির দালালি করা। আপনাদের দলে যদি কোনো সেন্সিবল মানুষ থেকে থাকে তাহলে আপনারা অন্তত পক্ষে এইটা বুঝুন যে সব ব্যাপারে ছ্যাবলামি চলে না। কুণালের স্ট্র্যাটেজি কি সফল? উত্তর খুঁজছে বাংলার রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এদিকে মালদা দুলাল সরকার খুনে ফেরা 2 অভিযুক্তের খোঁজে 2 লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। কিন্তু কেন খুন হলেন তৃণমূল কংগ্রেস নেতা? কার নির্দেশে খুন করা হলো তাকে? 3 দিন পরেও তা নিয়ে নীরব পুলিশ। খুনের পিছনে বড় মাথা আছে বলে সন্দেহ করছেন নিহতের স্ত্রী। বৃহস্পতিবার সকালে খুন হয়েছিলেন মালদা তৃণমূলের সহসভাপতি দুলাল সরকার। এই ঘটনায় এখনো পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু 3 দিন কেটে গেলেও 2 মূল অভিযুক্ত বাবলু যাদব ও কৃষ্ণ রজক ধরা পড়েনি। অথচ শনিবার রাতেও বাবলুর সঙ্গে নাকি তিনি ফোনে কথা বলেছেন। TV9 বাংলায় এমনটাই দাবি করেছেন বাবলুর স্ত্রী। অথচ খোঁজ পাচ্ছে না পুলিশ। আপনার সাথে কবে শেষ কথা হয়েছিল বা শেষ দেখা হয়েছিল? আমার সঙ্গে গতকাল রাত্রে কথা হয়েছে, যেটা আমি পুলিশকে জানিয়েছি। গতকাল রাতে আপনার সাথে ফোনে কথা হয়েছে? হ্যাঁ। কি কথা হয়েছে? আমাকে পুলিশ যা যা বলতে বলেছিল আমি বলেছি। সেই রকম উনি যদি কোনো কন্ট্যাক্ট দেন তাহলে আমি জানাবো আবার পুলিশকে। অভিযুক্তদের ধরতে না পেরে শেষ পর্যন্ত তাদের ছবি প্রকাশ করলো মালদা জেলা পুলিশ। 2 জনকে ধরিয়ে দেওয়ার জন্য 2 লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছে। দুলালের বাড়ির কাছে বসেই খুনের পরিকল্পনা? এই প্রশ্ন ক্রমশই জোরালো হচ্ছে, কারণ নিহত তৃণমূল নেতার বাড়ি থেকে মাত্র 50 মিটার দূরে বাবলু যাদবের বাড়ি, আর 300 মিটার দূরে ইংরেজবাজার রেলওয়ে ব্যারাক কলোনিতে থাকতো কৃষ্ণ রজক। বাবলু ও কৃষ্ণর বাড়িতে 3 মিনিটের হাঁটা পথে পৌঁছে গেছিল TV9 বাংলা। আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি এই হচ্ছে বাবলা সরকারের আবাসন, এবং এই আবাসনেই কিন্তু বাবলা সরকার থাকতেন। যে বাবলু যাদব মোদ্দা অভিযুক্ত এবং যাকে ধরে দিতে পারলে 2 লক্ষ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে পুলিশ, তা এই বাড়ি থেকে সামনের গলি, এই গলি থেকে নেমেই কয়েক কদম হাঁটলেই তার বাড়ি, সেখানে তার স্ত্রী থাকেন। বাবলু যে সরাসরি খুনে জড়িত তা ভেবেই অবাক হচ্ছেন তার স্ত্রী। আপনি চাই যে ও ধরা পড়ুক এবং ওর সঙ্গে যারা আছে তারা। হ্যাঁ, একদম। আর যা শাস্তি হওয়া দরকার, যদি ফাঁসিও হয় তাতে আমার কোনো রকম আপত্তি নেই। আমি চাই ওর ফাঁসি হোক। তার জন্য যদি আমার কোনো সহযোগিতা লাগে ওকে ধরানোর জন্য বা কিছু করার জন্য, আমি সম্পূর্ণ প্রশাসনকে সহযোগিতা করছি এবং করব। ওর স্ত্রী কি বলছে জানি না, তবে পুলিশ যদি তাকে অ্যারেস্ট করে সত্যটা বের করে, আমরাই বলছি তাকে আইনের দরজা নিয়ে গিয়ে ফাঁসির ব্যবস্থা করব। পুলিশের অনুমান এই বাড়ি থেকেই দুলালের গতিবিধির উপর নজর রাখতো, রেকি করত বাবলু ও কৃষ্ণ। কৃষ্ণকে দেখেছি, ওর ভাইকে কোনোদিন দেখিনি, অন্য কাউকে দেখিনি। অন্যান্য ছেলে পেলে ছিল যেগুলো লোকাল, কিন্তু কৃষ্ণকে দেখেছি। ওর ভাইকে আমি পার্সোনালি চিনি না, কেমন দেখতে সেটাও জানি না, ওদেরকে দেখিনি আমি। কিন্তু কৃষ্ণর সঙ্গে বাবলুর যে একটা লিঙ্ক আপ আছে সেটা আমি জানি।
আর দেখেওছি। এখনো সম্ভাবনা আছে যে একসাথে ওরা দুজন আছে? হতেও পারে, মিথ্যে কথা বলছে, হতে পারে আছে। তদন্তকারী আধিকারিকরা মনে করছেন এই দুই ষড়যন্ত্রকে গ্রেপ্তার করলে মিলবে বড় মাথার খোঁজ। দুলাল খুনের তদন্তে খুশি নন তার স্ত্রী চৈতালি। মুখ্যমন্ত্রী দ্বারস্থ হচ্ছেন দুলালের স্ত্রী, আসল মাথাদের গ্রেপ্তার করা হোক, দাবি নিহত তৃণমূল নেতা স্ত্রী। লুকানোর চেষ্টা কোনো প্রলোভনে, কোনো পাওয়ারের এতে যেন না করে, কারণ এটা খুব সত্য কথা। যেভাবে তাকে মেরেছে এটা খুব সাধারণ কথা নয় যে কোনো সাধারণ মানুষ বা কোনো ছেলেরা করেছে। যারা করেছে তারা তো অবশ্যই অপরাধী, কিন্তু যাদের মাথা থেকে এসে এই জিনিসটা হয়েছে তাদের ধরার আবেদন আমি রাখছি। আসল লোকগুলোকেও বার করুক, এদেরও ধরুক এবং সাথে সাথে আসল যারা আছে তাদেরকেও বার করুক। একদিন পর না হলে আপনি কি জানাবেন, দিদিকে জানাবেন? আমি অবশ্যই আমার কাজ শেষ হলে আমি দিদির সাথে দেখা করতে যাব, দিদির কাছে আমার যা বক্তব্য আমি সেটা বলব। সব মিলিয়ে এই হত্যাকাণ্ড আরও একবার রাজ্যের আইন শৃঙ্খলা দিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। কোনো প্রভাবশালীকে আড়াল করার চেষ্টা হচ্ছে কিনা সেই প্রশ্নও উঠছে। ক্যামেরা মুজিবরের সঙ্গে সুব্রত ভট্টাচার্য, TV9 বাংলা। বীরভূমে বারবার বোমাবাজি, নাম না করে কি ফের অনুব্রত মণ্ডলকে নিশানা করলেন কাজল শেখ? কাজলের দাবি 2023-24 সালে ভোটে হিংসা দেখেনি বীরভূম। এখন এমন কি ঘটলো যে এত বোম পড়ছে? বীরভূম জেলা সভাপতির দিকে কি ইঙ্গিত জেলা পরিষদের সভাধিপতির? শনিবারের ছবি, হাতে হাত রেখে হস্তশিল্প মেলার উদ্বোধন করেন অনুব্রত মণ্ডল, কাজল শেখ। এমন ছবি দেখে দলের অন্দরেই গুঞ্জন শুরু হয়। তবে দুই নেতার দ্বন্দ্ব মিটেছে? 2 ঘন্টা কাটতে না কাটতেই সেই জল্পনায় জল। এর নাম না করে কি কেষ্টকে নিশানা কাজলের? একজন জেলা সভাপতি তৃণমূলের, অন্যজন বসে জেলা সভাধিপতি পদে, কিন্তু একসঙ্গে আসতেই পারছেন না। শনিবার রাতে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখের বাড়ির সামনে বোমাবাজি হয়। মামুন অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত। বোমাবাজির অভিযোগ ওঠে কাজল শেখের ঘনিষ্ঠদের বিরুদ্ধে। এই নিয়ে প্রশ্ন করা হলে কাজলের জবাব, দীর্ঘ 2 বছর 2023-এ নির্বাচন করেছি, বীরভূম জেলায় একটাও বোমাবাজি হয়নি, কাটাকাটি হয়নি, খুনোখুনি হয়নি। 2024-এ নির্বাচন করেছি আমরা, কোর কমিটি যার দেখে মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছিলেন, সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে, বীরভূম জেলায় একটাও বোমাবাজি হয়নি। কি এমন ঘটনা ঘটলো যে এখন হঠাৎ বোমাবাজি হচ্ছে, বিভিন্ন দিকে বোমা ধরা পড়ছে, কোথাও গুলিবাজি হচ্ছে? কেন হচ্ছে, কি হচ্ছে জানি না। না, অনুব্রত মণ্ডলের নাম নেননি কাজল। তবে তিনি যে সময়ের কথা বলেছেন সেটা 2023 থেকে 2024 সাল। এই সময়ের মধ্যেই রাজ্যে পঞ্চায়েত আর লোকসভা ভোট হয়েছে। এই সময় বীরভূমে ছিলেন না কেষ্ট, বন্দী ছিলেন তিহাড় জেলে। কাজলের ইঙ্গিতটা খুব স্পষ্ট নয় কি? বীরভূম তৃণমূলে ঘরের অন্দরেই ঠোকাঠুকি। বিরোধীরা তো বলবেই যে তোলাবাজির জন্য কাজল শেখ বলছে আমাকে দিচ্ছে না, আমি তুলবো, আর অনুব্রত মণ্ডল বলছে আমার রাজ্য ছিল, আমার রাজ্য থাকবে, তার জন্য তোলাবাজির জন্য বোমাবাজি হচ্ছে। এ ওকে মারছে, ওকে মারছে। বীরভূমের মানুষ, সাধারণ মানুষ পরিশ্রান্ত, হতাশ। এখন এই সরকারটাকে ফেলে দিতে হবে, তাছাড়া সাধারণ মানুষের নিস্তার নেই। এই যা সব বোমাবাজি টোমাবাজি হচ্ছে ওদের লুটের বকরা নিয়ে হচ্ছে, আর তো কোনো কারণ নেই। একটা জিনিস স্পষ্ট, কাজল বলছেন তৃণমূল নেত্রী কোর কমিটিকে দায়িত্ব দেওয়ার পর বীরভূমে একটাও বোমাবাজি হয়নি। সেই সঙ্গে অনুব্রতহীন জেলায় পঞ্চায়েত লোকসভা ভোটে জয়ের ক্রেডিটটাও কি নিজেই নিজেকে দিলেন? ঠিক যেমন দিন কয়েক আগেই শওকত মোল্লা বলেছিলেন আরাবুল না থাকা সত্ত্বেও জয় এসেছে ভাঙরে। প্রকাশ্যে সমন্বয়ের কথা বললেও শাসকের বাস্তবটা কি সত্যিই তাই, নাকি তৃণমূলের ঘরে দ্বন্দ্বের চোরা স্রোত ক্রমশ বাড়ছে? বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হয়েছে। ইউনূস সরকারের ভারত বিদ্বেষী মনোভাব আবারও সামনে এলো। বাংলাদেশি বিচারকদের ভারতে এসে প্রশিক্ষণের অনুমতি বাতিল করলো ইউনূস প্রশাসন। বড় খবর, বাংলাদেশের নিম্ন আদালতের 50 জন বিচারকের ভারতে এসে প্রশিক্ষণের অনুমতি বাতিল করা হয়েছে। ভোপালে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে 10 থেকে 20 ফেব্রুয়ারি প্রশিক্ষণ নেওয়ার কথা ছিল বাংলাদেশের বিচারকদের। 30 ডিসেম্বর প্রশিক্ষণের অনুমতি দিয়ে বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশের আইন মন্ত্রক। সেই দেশের সুপ্রিম কোর্টের পরামর্শেই 50 জন বিচারককে বেছেও নেওয়া হয়। ভারতের আর্থিক সাহায্যেই প্রশিক্ষণের কথা ছিল, কিন্তু আজ নতুন করে বিজ্ঞপ্তি জারি করে সেই অনুমতি বাতিল করা হয়েছে। ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে উদ্যোগী হলেও ইউনূস প্রশাসনের যে তাতে সায় নেই,
এই ধরনের কাজকর্মে তা আরও একবার সামনে চলে এলো, এমনটাই মনে করছে ওয়াকিবহল মহল। আর কি মনে করছে এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি বিশিষ্ট আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতার সঙ্গে। অনির্বাণ বাবু, শুভজিৎ রয়েছি, আইনের ছাত্র হিসেবে আপনি বিষয়টা দেখছেন কিভাবে? দেখুন, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাংলাদেশের তরফ থেকে। গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ ওনারা বুঝিয়ে দিচ্ছেন যে ওনারা দেশ বিরোধী, দেশের মানুষ বিরোধী এবং ভারত বিরোধী অ্যাক্টিভিটিস করে যাবেন। ভারত বিরোধীর সাথে দেশ বিরোধী, ওনাদের দেশ বিরোধী কেন বললাম, কারণ আমার মনে হয় এই দেশের যারা সুস্থ এবং শিক্ষিত নাগরিক তারা তাদের প্রতি সম্মান রেখেই বলছি, তারা কিন্তু কখনোই চান না যে ওনাদের যারা রক্ষাকর্তা অর্থাৎ ভারতবর্ষে সবসময় বাংলাদেশকে রক্ষা করে এসছে এবং আমরা সবাই জানি যে বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে ভারতবর্ষের জন্য, ও তার সাথেই এরকম ব্যবহার করছে। তো এটা একটা অত্যন্ত দুঃখজনক এবং আমি একদম এই যারা এই শাসন ব্যবস্থায় রয়েছেন এখন এই ইউনিট সরকার, এরা দেশ বিরোধী এবং দেশের নাগরিকদের বিরোধী কাজকর্ম করছেন এবং যা অত্যন্ত অত্যন্ত নিন্দনীয়। এবং ভারতবর্ষের সাথে এই বিভেদের পরিবেশ তৈরি করেন ওনারা, ফল ওনাদের জন্যই খারাপ হতে চলেছে, তা ওনাদের বোঝা উচিত। ধন্যবাদ অনির্বাণ বাবু। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আরো একজন বিশিষ্ট আইনজীবী ফিরদৌস সামিমদা। শুভজিৎ রয়েছে, আপনি তো নিশ্চয়ই পুরো বিষয়টা শুনেছেন, আপনি আইনের ছাত্র, আপনি গোটা বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, আমাদের গোটা বিশ্বব্যাপী যে এক্সচেঞ্জ প্রোগ্রাম এটা চলতে থাকে, তার কারণ যে ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স, সেই ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স বিভিন্ন সময়ে যে ধরুন আন্তর্জাতিকভাবে যে পদ্ধতি, যেমন ধরুন বিভিন্ন ল্যাটিন ম্যাক্সিম আমরা ফলো করি এবং সেই ল্যাটিন ম্যাক্সিম ফলো করে আমরা আইন তৈরি করি, সেই আইনের ইন্টারপ্রিটেশন করি, সেই জন্য আমরা এক্সচেঞ্জ করি। ওপিনিয়ন এক্সচেঞ্জের ফলে কি হয়, তার ফলে একটা উন্নততর বিচার ব্যবস্থা তৈরি হতে পারে। এখন এই উন্নততর বিচার ব্যবস্থা তৈরি করার জন্য এক্সচেঞ্জ অত্যন্ত জরুরি, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য অনেকে সেটা বুঝতে চান না। দেখুন, আপনি যদি এক জায়গায় কুয়োর ব্যাঙ হয়ে থাকলে আপনি কুয়োর মধ্যে সীমাবদ্ধ থাকবেন, ফলে এই সীমাবদ্ধতা কিন্তু আপনাকে আপনার দেশ গঠনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে। যত বেশি এক্সচেঞ্জ হতে থাকবে বিভিন্ন সোসাইটির মধ্যে, বিভিন্ন সমাজের মধ্যে, বিভিন্ন দেশের মধ্যে, তত উন্নততর সমাজ তৈরি হবে। এবং বাংলাদেশ যদি তার সেখানকার সরকার যদি স্থবিরতায় বিশ্বাস করে, তারা যদি কুয়োর ব্যাঙ হয়ে থাকতে চান, তাহলে যেটা হবে, যেটা আজকে চলছে সেটাই চলবে, সেটাই প্রিভেলিং হবে। আমি তো সত্যি সত্যি যেমন ধরুন চিন্ময় প্রভুর বিষয়ে যে জিনিস দেখলাম, এটা তো ভাবনাতীত, এটা চিন্তাতীত। তার কারণ হচ্ছে যেমন আমাদের দেশেও বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতি তৈরি হয়েছে, যেমন উদাহরণস্বরূপ আমি বারবার বলি, যেমন কানাইয়া কুমারের যে সময় দিল্লির একটি আদালতে তাকে যখন মারা হয়, তখন সেই সময় দাঁড়িয়ে সর্বোচ্চ ন্যায়ালয় কিন্তু রিয়াক্ট করেছিল, 6 জন বরিষ্ঠ আইনজীবীকে সেখানে পাঠিয়েছিলেন, তারপরে কিন্তু সেই পরিস্থিতি কন্ট্রোলে এসেছিল। ফলে এই যে রিয়াকশন, এই যে কি করা উচিত এই সম্পর্কে ধ্যান ধারণা পেতে অন্যান্য দেশে কি উদাহরণ রয়েছে, আমরাও বিভিন্ন সময় যখন ধরুন কোন আইনের ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে, কারণ আমার দেশে সেই আইনের ইন্টারপ্রিটেশনের সেই নিয়ে কোনো কেস ল নেই, তখন আমরা কি করি, বাইরের উন্নততর দেশে এই বিষয়ে তারা কি ধরনের সমাধান দিয়েছে সেইগুলো খোঁজার চেষ্টা করি। তার ফলে কি হয়, বিচার ব্যবস্থা উন্নততর হয়। সাধারণভাবে আমার দেশ চলবে আমার আইন মোতাবেক, কিন্তু তার ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে বহির্বিশ্বে কোথায় কিভাবে সেটাকে ইন্টারপ্রিট করা হচ্ছে, এটা একটা সমাজকে, একটা দেশকে, একটা গণতান্ত্রিক রাষ্ট্রকে আরো উন্নততর করতে সহায়তা করে। এটা যদি না করেন আসলে দেশ গঠনের প্রতিবন্ধকতা হতে হবে। অসংখ্য ধন্যবাদ। ফিরে এলাম ব্রেকের পর। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির মিছিল ঘিরে ধুন্ধুমার। চাঁদনী চক মেট্রো স্টেশনের সামনে মিছিল আটকালো পুলিশ, পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদ, ধস্তাধস্তি। ছবি দেখাচ্ছি আমরা, রাস্তাতেই বসে বিক্ষোভ, আটক বেশ কয়েকজন। ছবিটা একবার দেখুন। এদিকে তিলোত্তমা কাণ্ডে এখনই অব্যাহতি নয় সন্দীপ অভিজিতের, এখনো তদন্ত চলছে। আদালতে জানিয়েছে সিবিআই, মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করতে পারবেন না সন্দীপ অভিজিৎ।